আর আগের সরকারের নিন্দা করলে তো চলবে না আমাদের। এখন তো রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, আর এই ডবল ইঞ্জিন সরকারের কাছে মানুষের অনেক আশা। আর তাই পশ্চিমবঙ্গবাসীর হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি নয়, একেবারে সরাসরি ভিক্ষা চাওয়া, বাংলাকে রক্ষা করুন। কারণ বাংলার অনেক টাকা পচে গেছে। আপনারা বলবেন টাকা কি পচে যায় নাকি? হ্যাঁ মশাই, সরকারি টাকা পচে। আপনার আমার করের টাকা কিভাবে পচে গেছে সেই কাহিনী তো আজকে শোনাবো। বুঝতে পারবেন বাংলা কি ছিল, বাংলা কি হয়েছে, আর বাংলা কি হতে পারত, কি হওয়ার কথা ছিল। এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। আর যারা শুধু ভিডিও দেখেন এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখন কিভাবে বাংলার টাকা পচে গেল আর কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকার তাদের কাছে বাংলার দাবি, বাংলাকে বাঁচাতে হবে, এটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে, জার্নালিজম ফর ভারত। শুরু করার আগেই আমি একটা কথা বলি। উত্তর 24 পরগনার বীজপুরে মুখ্যমন্ত্রী, মানে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী প্রাক্তন বহিষ্কৃত যিনি, তিনি গিয়েছিলেন। তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো একদল লোকজন। কেউ কাদা ছুঁড়েছে, কেউ জুতো ছুঁড়েছে, সঙ্গে সঙ্গে চোর চোর স্লোগান। ওই ভিড়ের মধ্যে থেকে ওই ভিডিও যেটুকু পেয়েছি তাতে আমি যেটা শুনলাম কি একজন যেন বলছে, ওই দেখো চোর এসেছে। তারপরেই শুরু হলো কাদা ছোড়া, গোবর ছোড়া। আচ্ছা, একটা দামি গাড়ি তাদেরকেও ঘুঁটে দেয়। ঘুঁটে দেওয়ার জন্য অনেক দেওয়াল রয়েছে, সেখানে সেখানে গোবর ছুড়ুন। এই মুখ্যমন্ত্রী কে? এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সততার প্রতি গর্বের মুখ্যমন্ত্রী, তিনি নিজেই বলে বেড়াতেন, তাকে তো রাজ্যবাসী ছুঁড়ে ফেলে দিয়েছে, তার দলকে ছুঁড়ে ফেলেছে, তার সরকারকে ছুঁড়ে ফেলেছে। এখন আর তার গাড়িতে কেন মশাই এই ইট পাটকেল ছোড়া? যদিও ভিডিওতে দেখা যায়নি কোনো ইট পাটকেল, কিন্তু আমাদের বহিষ্কৃত মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এত বড় বড় পাথর। আমার একটা পুরনো গল্প মনে পড়ছিল, ওই সেই আরেকটু ছোট করবেন, আচ্ছা 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 এইটুকু করছি, এইটুকু করি, তারপরে না আর করা যাবে না, এইরকমের কি এত বড় পাথর, যে পাথর কেউ দেখতে পেল না। অনেকটা না আমার কিরকম মনে হলো যে দক্ষিণ ভারতের কিছু ওই সিনেমা হয়, এরকম একটা বড় পাথর ধেয়ে আসছে, আরে নায়কের কাছে আসার আগে আগে নায়ক কি যে করলো, পাথরগুলো ধুলো হয়ে গেল, কেউ দেখতে পেল না। উনি বললেন যে আমাকে প্রাণে মারার চেষ্টা, সেই কবে থেকে, বাম আমল থেকে ওনাকে নাকি প্রাণে মারার চেষ্টা করা হয়, আর উনি সেদিন মরে যেতে পারতেন। এবারও বলেছেন বীজপুরে তিনি নাকি মরে যেতে পারতেন। আমি পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইট পাটকেল এসব ছুঁড়ে তাকে মেরে ফেলা হচ্ছিল, তিনি মরেই যেতেন, এসব যাই বলুন সেসবকে আমি ভাবছি না। কিন্তু একজন প্রবীণা, তিনি তার গাড়িতে না এসব ছোড়াছুড়ি কোনো দরকার নেই, ফেলে দিয়েছেন তো, ছুঁড়ে ফেলে দিয়েছেন। রবীন্দ্রনাথ লিখেছেন যে যা এসে চলে যাক, সব তার নিয়ে যাক, নাম তার যাক মুছে দিয়ে। তার নামটাই মুছে গেছে তো। এইবারে আমি এই বলছিলাম না পুরনো সরকারের কথা বলবো না, কিন্তু কিছু তো বলতে হবে। আমরা কি ছিলাম, বাংলা, আমি অনেকবার বলেছি বাংলা কি ছিল এক সময়, আর আমরা কি হয়েছি। তার থেকেও বড় কথা কি জানেন, আমরা এই 2026 সালের মধ্যে কি হতে পারতাম। 2020 থেকে 2025 এই 5 বছরে 28টা সিএজি রিপোর্ট রাজ্য সরকার প্রকাশই করেনি। বর্তমান অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সেগুলো বলেছেন একটা একটা করে প্রকাশ করা হবে। সেই যে সিএজি রিপোর্টগুলো, তার মধ্যে রাজ্য সরকারের ফিনান্স অডিট যেমন আছে, তেমনি পঞ্চায়েত রাজ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর, এদের যে খরচ খরচা তার রিপোর্ট অনেকেই জানেন। তবু আরও একবার বলে দিই, যে সিএজি বা ক্যাগ রিপোর্ট আমরা শুনি, এটা একটা ভারত সরকারের একটা সংস্থা। ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটা একটা ভারতীয় সংবিধানে এর উল্লেখ রয়েছে 148 নম্বর অনুচ্ছেদ এর মাধ্যমে এটা গঠন করা হয়েছে। এটা সাংবিধানিক একটা সংস্থা।
এটি কেন্দ্র এবং রাজ্য সরকার, সব রাজ্য সরকারের এই আয় ব্যয় তার হিসাব পরীক্ষা করে সব ঠিক আছে কিনা। দেখুন, আপনারা অনেকে বলবেন যে কেন্দ্রের বিরুদ্ধেও তো ক্যাগ রিপোর্টে অনেক কিছু বলা হয়েছে, ব্যবস্থা নেওয়া উচিত। কোনো রিপোর্ট গোপন করতে চাইলে করতে দেওয়া উচিত নয়। যে কোনো রাজ্যে বিজেপি শাসিত হোক বা না হোক করা উচিত। কিন্তু আমি বাংলা নিয়ে কেন বেশি ভাবি, কারণ বাংলায় আমি থাকি, বাংলায় আমি দীর্ঘদিন কাজ করি, বাংলার মানুষদের জন্যই মূলত আমি কথা বলি। বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। অর্থনীতির এই যে দুরবস্থা হয়েছিল তার জন্য সমালোচকরা মূলত দু একটা কথা বলেন এবং এটা অনেক আলোচনা হয়েছে। যেমন রাজ্যের যে অভ্যন্তরীণ উৎপাদন, মোট অভ্যন্তরীণ উৎপাদন জিএসডিপি, তার তুলনায় ঋণ বেশি করেছে আগের সরকার। বলা হয় স্থায়ী এবং ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি, মানে রাজস্ব বাবদ যে আয় সেটা দিনের পর দিন কম করেছে, আবগারি থেকে বেশি আয় করেছে আমাদের আগের রাজ্য সরকার। এইসব নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং এত ঋণ, তার সুদ, আসল, সরকারি কর্মীদের বেতন, পেনশন, এই যে বাধ্যতামূলক কতগুলো খরচ আছে, এই খরচগুলো দিন দিন বেড়েছে। ফলে কি হয়েছে, মোট যে টাকা তার থেকে উন্নয়নমূলক খাতে খরচের জন্য সরকারের হাতে টাকা ছিল না। যথেষ্ট আর্থিক সঙ্গতি না থাকার কারণেই এই রাজ্যে ঋণ বেড়েছে কিন্তু উন্নতি হয়নি। এটাই তো আমরা জানি, এটাই তো বলা হয়। এগুলো সত্যি, এগুলো সত্যি। রাজ্যের যে আর্থিক স্থবিরতা, এই যে দাঁড়িয়ে আছে এক জায়গায়, শিল্পের জন্য পরিকাঠামো নেই, শিক্ষার পরিকাঠামো নেই, কিন্তু সততার প্রতীক এই অভাবগুলো কিন্তু তিনি বলতেন আমাকে, এই হয় না, ওই হয় না, এই হয় না, ওই হয় না, আমার খরচ বাড়ছে, তোমরা দিয়ে কি করে দেবো, তোমরা ঘেউ ঘেউ করো না, এসব বলতেন। কিন্তু এই খরচগুলো তো করতেই হবে, সরকার চালাতে গেলে করতে হয়। কিন্তু সিএজি এবার যে রিপোর্ট দিয়েছে পশ্চিমবঙ্গের, তাতে না এই যে রাজ্যের খারাপ অবস্থা তার একটা অন্য কারণ জানা গেছে, যেটা নিয়ে খুব কম আলোচনা করা হয়, কেউ আলোচনা করে না। মানে রাজকোষে অর্থ নেই এটাই একমাত্র সংকট নয়, সরকারের হাতে প্রচুর টাকা ছিল অথচ খরচ করা হয়নি, সেটাও অনেক বড়। আশ্চর্য লাগছে না শুনতে? আমার এক বন্ধু ছিল, সে আমাদের মধ্যে সবচেয়ে গরিব, আর তার বাবা অথচ সবচেয়ে ভালো চাকরি করতেন। কারণ তারা না খালি ওই কি বলবো আর কি, মানে প্রতিদিনকার জীবনযাপনে তাদের প্রচন্ড অভাব, কিন্তু তারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছেন। আমি জানি আমার ওই বন্ধুর পিতা অকালে মারা যান, তার ফলে এত সঞ্চয়, অনেক কিছু তার, মানে সেটা তিনি ভোগই করতে পারেননি। পরবর্তীকালে কি হয়েছে দীর্ঘদিন যোগাযোগ নেই, জানি না। আমাদের রাজ্যের অবস্থাটাও সেরকম। আমি বলবো একটু একটু করে, শেষ পর্যন্ত শুনবেন, শুনলে বুঝতে পারবেন কি দুরবস্থা তৈরি করা হয়েছে, যেটা হওয়ার কথাই ছিল না। আর একই সঙ্গে বলবো, এখন কিন্তু আমরা যে জিএসটি দিই তার মধ্যে যেমন রাজ্য পায়, কেন্দ্র সমান পরিমাণে ভাগ পায়। আমরা যে জিএসটি দিই তার অর্ধেক সিজিএসটি হয়ে কেন্দ্র পায়, আবার অর্ধেক এসজিএসটি হয়ে রাজ্য পায়। আমি আইজিএসটিও দিই, তার ভাগও কেন্দ্র পায়, রাজ্য পায়। এবারে দেখুন যে রাজ্য সরকারের হাতে টাকা ছিল অথচ খরচ করা হয়নি, আবার যে টাকাটা খরচ করা হয়েছে সেই খরচের হিসাবপত্র ঠিকমতো করা হয়নি, ফলে পরের টাকাটা আবার খরচ করা হয়নি। হিসেব নেই বহু খরচের। এটা সিএজি রিপোর্ট বলছে, অডিট রিপোর্ট বলছে। তার মানে কি, আর্থিক দুর্বলতা ছিল, তার সঙ্গে ছিল আর্থিক অপশাসন, যেটা অনেক বেশি না মারাত্মক। অনেক মানুষ আর্থিকভাবে পিছিয়ে, কিন্তু তারা যেটুকু আয় আছে সেইটাকে ঠিকমতো ম্যানেজ করেন, করেই তো টিকে থাকেন তারা। কিন্তু আমাদের রাজ্যে যে আর্থিক দুরবস্থা, তার পিছনে একটা বড় কারণ হচ্ছে আর্থিক শাসনের দুর্বলতা। এটা
বিশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা রাজ্যের অর্থনৈতিক দুর্বলতাকে গভীর থেকে গভীরতর করেছে এবং সীমিত সামর্থ্যের মধ্যেও যেটুকু করা সম্ভব ছিল সেটুকুও করেনি। এর ফল ভুগতে হবে এবং এখন বিজেপি সরকার সে মুখ ঘুরিয়ে নিতে পারবে না এবং ডবল ইঞ্জিন সরকার। আমার দাবি থাকবে রাজ্যের এই যে পাওনা কাজ সেটা যে হয়নি, সেই কাজের টাকা কেন্দ্রকে আবার বরাদ্দ করতে হবে। আমি এবার আপনাদের বলবো, সিএজি রিপোর্টে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাগুলো বেরিয়ে এসেছে, এই রাজ্যে কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতায় চলা অনেকগুলো প্রকল্প আছে, মানে যার টাকার 60% কেন্দ্র দেয়, 40% রাজ্যকে খরচ করতে হয়। এটা গোটা ভারতেই নিয়ম। এই যে কেন্দ্রের প্রকল্পগুলো, তার জন্য কেন্দ্র যা বরাদ্দ করেছিল তার মধ্যে মাত্র 39.9% খরচ করা হয়েছে, অর্ধেকও নয়। এটা তো আমাদের প্রাপ্য ছিল। বাংলা কি হতে পারত? সততার প্রতীক। আপনি এখন কাদা গোবরকে বড় বড় পাথর দেখছেন, কিন্তু আপনি যদি এই বড় বড় পাথরগুলো রাস্তায় পোতার কাজ করতেন, এই বড় বড় ইটগুলো দিয়ে মানুষের বাড়ি বানানোর কাজ করতেন, টাকা ছিল তবু আপনি করেননি। কেন করেননি? দেখবেন যে কোনো ট্রেড ইউনিয়ন চায় শ্রমিকদের সব দাবি দেওয়া যেন মিটে না যায়, মালিক যেন সব মিটিয়ে না দেয়। কারণ মালিক যদি শ্রমিকের সব দাবি দেওয়া মিটিয়ে দেয় তাহলে শ্রমিক সংগঠনের কোনো গুরুত্ব থাকবে না, তারা আন্দোলন করতে পারবে না। ঠিক একইভাবে এই রাজ্যের মানুষকে দুর্বল করে রেখে, তাদেরকে বঞ্চিত করে না রাখলে সততার প্রতীক বারবার বলতে পারতেন না যে কেন্দ্রের টাকার অভাবে এখানে কাজ হচ্ছে না, অথচ কেন্দ্রের দেওয়া টাকার মাত্র 39% খরচ করেছে আগের রাজ্য সরকার। এই যে বললাম না, এবং একটা টাকার যে 39.9% খরচ করেছে কেন্দ্রের দেওয়া টাকার, আর রাজ্যের ভাগের যে টাকা তারও পুরোটা খরচ করেনি, তার 62.5% খরচ করা হয়েছে। এছাড়া এক্সটার্নালি অ্যাডেড প্রজেক্ট কিছু আমরা পাই, সব রাজ্যই পাই, তার 47.9% টাকা মাত্র, মানে সেটাও 50%-এর কম, অর্ধেকের কম খরচ করা হয়েছে। এই যে খরচগুলো, এই খরচগুলো মূলত করার কথা ছিল নর্দমা, রাস্তা, পানীয় জল, মানে রাজ্যের পরিকাঠামো উন্নয়নে। পরিকাঠামো যদি উন্নত হয় তাহলে সেই রাজ্যের শিক্ষা থেকে শিল্প সব কিছু, স্বাস্থ্য সব কিছুর উন্নতি ঘটে। এরপরে একটা চালাকিও করেছে মশাই। এই যে সরকারটা মানে রাজ্যের মানুষ যে ছুঁড়ে ফেলে দিল, তার আগে মার্চ মাসের একবারে শেষ তারিখে রাজ্য কি করেছে, এই কেন্দ্রের থেকে যে পাওয়া টাকা তার মধ্যে থেকে 536 কোটি টাকা পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্টে সরিয়ে রেখে দিয়েছে। তাতে কি সুবিধা? এই যে সিএজি এটা মন্তব্য করছে, এই যে খরচ করতে না পারার দরুন বাজেট বরাদ্দ যাতে কেন্দ্রকে ফিরিয়ে দিতে না হয় তার জন্য এই টাকাটাকে পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্ট রাজ্যের যেটা আছে সেখানে সরিয়ে রাখা হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে কেন্দ্রকে তো সব টাকার হিসেব দিতে হয়, তা না হলে তো পরের টাকাটা আসে না, এটাই নিয়ম। তো প্রায় 1.36 লক্ষ কোটি টাকা ব্যবহারের শংসাপত্র জমা দেয়নি আগের রাজ্য সরকার। এই রাজ্যে যে স্বশাসিত সংস্থাগুলো রয়েছে সরকারের অধীনে, এরকম 94টি সংস্থা আছে, তার মধ্যে 91টি সংস্থার হিসাব বছরের পর বছর ধরে ফাইনাল করা হয়নি, অমীমাংসিত রয়ে গেছে। 2549টি উল্লেখযোগ্য বাজেট বিচ্যুতির মধ্যে মাত্র 53টির ব্যাখ্যা দেওয়া হয়েছে। ভাবুন, 2549টা বাজেট বরাদ্দ, সেটা নিয়ে সিএজি বা ক্যাগ প্রশ্ন তুলেছিল, তার মধ্যে 53টার ব্যাখ্যা দিতে পেরেছে, বাকি ব্যাখ্যা দেওয়া যায়নি। সবচেয়ে খারাপ খবর কি শুনবেন? আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, যাকে দেখলেই মানুষ এখন বলছে ওই দেখ চোর এসেছে, তিনি বছরের পর বছর
রাজ্যের যে অর্থের নিরীক্ষা রিপোর্ট মানে অডিট রিপোর্ট সেটা বিধানসভায় পেশ করেননি, নিজের দলের বিধায়করাও জানতে পারেননি। আওয়াজ আছে, তার দলের বিধায়করাও জানতে পারেননি, বিধানসভায় যেহেতু পেশ করা হয়নি। বেসরকারিভাবে কেউ জেনে থাকতে পারবে, সরকারিভাবে তো বিধানসভায় পেশের আগে কেউ কিছু জানতে পারে না। সব মিলিয়ে সিএজি রিপোর্টে যে ছবিটা উঠে এসেছে না, তা কোনো দায়িত্বশীল সরকারের পরিচয় দেয় না। কেন্দ্রের টাকা ফিরে গেছে কিংবা সরিয়ে রাখা হয়েছে, সেটা হয়তো এখন শুভেন্দু অধিকারী সরকার খরচ করতে পারবে, কিন্তু যে টাকা আমাদের পাওনা ছিল, যে উন্নয়ন আমাদের পাওনা ছিল, সেই উন্নয়ন থেকে আমরা কেন বঞ্চিত হব? তাই তো আমি বলছি, রক্ষা করুন মোদিজি। এখন ডবল ইঞ্জিন সরকার, আমরা তো চাইব এইভাবে। রাজ্য উন্নয়নের সুযোগ হারিয়েছে। টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও যদি খরচ করতে না পারা যায়, তার মানে হচ্ছে রাজ্য ওই টাকায় যে সম্পদ পেতে পারত, সেই সম্পদটা লস করেছে। আমাদের ওই সম্পদ চাই। এই রাজ্যের উৎপাদনশীলতা গত 15 বছরে থমকে গেছে, কারণ কেন্দ্রের টাকাকে আমরা পরিকাঠামোয় খরচ করতে পারিনি। এখন অতি দ্রুত এই তো সরকার আমরা গড়েছি, অনেকদিন সময় লাগবে না, কেন্দ্র এগিয়ে আসুক, বাংলার প্রাপ্য বাংলাকে দিতে হবে, বাংলার উৎপাদনশীলতা দ্রুত বাড়াতে হবে, তবে বাংলার মানুষ কাজ পাবে। কর্মসংস্থান, পরিকাঠামো নির্মাণ, স্থানীয় পণ্যের চাহিদা বৃদ্ধি, এগুলো হয়নি। আমরা দিনের পর দিন গুজরাট থেকে ইলিশ মাছ এনে খাই, অন্ধ্রের ডিম ছাড়া আমাদের চলে না, অন্ধ্রের মাছ ছাড়া রুই কাতলা খেতে পারি না আমরা। কেন? এই যে টাকা, এর একটা মাল্টিপ্লায়ার এফেক্ট পাওয়া যায়, সেই মাল্টিপ্লায়ার এফেক্ট থেকে বঞ্চিত হয়েছে বাংলা। দিনের পর দিন সহ্য করেছে কেন্দ্র সরকার, টাকা দেওয়া বন্ধ করেছে, কিন্তু কোনো আইন কি নেই কোনো রাজ্য সরকার এরকম দুরাচার চালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়? কিন্তু সেসব অতীত। এখন আর আমরা কিন্তু আগের সরকার কি করেছে জানতে যাব না। এই যে আগের সরকার যে হিসেব দেয়নি, হিসেব না দিলে কি সমস্যা হয়? যে চুরি করেছে করেছে, তার তো সাজা হওয়া প্রয়োজন, কিন্তু বাকি আমরা যারা চুরি করিনি তাদের কি হয় জানেন? একটা টাকা খরচ করতে না পারলে সেই টাকার দ্বারা যে উন্নয়ন হতে পারতো তার মূল্যায়ন করা যায়নি, আর মূল্যায়ন করা না গেলে পরের বাজেটটা তৈরি করা যায় না। হয়েছে রাজ্যে। তৃণমূল সরকার একদিক থেকে ঋণ নিয়ে চলেছে, অন্যদিকে হাতে থাকা উন্নয়নমূলক সম্পদকে পূর্ণ ক্ষমতায় কাজে লাগাতে পারেনি। কেন পারেনি? এ প্রশ্ন তো করার জায়গাই নেই। কালীঘাট তৃণমূল তো এইটুকু, বাকি তৃণমূল তো, ফলে আমরা কার কাছে প্রশ্ন করব? প্রশ্ন করার আর জায়গা নেই। এখন আমরা চাই করে প্রশ্ন নয়, খালি উন্নয়নটা দরকার। এখন প্রশ্ন নয়, উন্নয়ন চাই। তার জন্য কেন্দ্রীয় সরকার কিভাবে করবে, কেন করবে, কোথা দিয়ে করবে, সিদ্ধান্ত নিক। মনে রাখতে হবে, এই যে আর্থিক তছনছ, এই ব্যর্থতা শুধুমাত্র আর্থিক ব্যর্থতা নয়, সুশাসন পাইনি আমরা পিছিয়ে গেছি, আমাদেরকে এবার এগিয়ে আনতে হবে। তার জন্যই মানুষ দুহাত ভরে ভোট দিয়ে 208টা আসনে জিতিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। তৃণমূলকে শেষ করে দেওয়ার জন্য মানুষ রায় দিয়েছিল, সেই রায় মেনে তৃণমূল শেষ, যেটুকু আছে সেটুকুও ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। কিন্তু তাতে তো বাংলার মানুষের কোনো লাভ নেই। তৃণমূল ছোট থেকে অনু থেকে পরমাণু যদি হয়ে যায়, তাতে বাংলার মানুষের কোনো লাভ নেই, কারণ তৃণমূল চলে গেছে। এখন উন্নয়ন চাই। ডু ইট নাও। বর্তমান সরকার তারা আশা করি এই একই রকমের ভুল করবে না, কিন্তু তাদের ডবল ইঞ্জিনের ডবল গতিতে উন্নয়ন চাই। ভোটের আগে বলা হয়েছিল একটা ইঞ্জিন রাজ্যটাকে টেনে নিয়ে যাবে, আর একটা ইঞ্জিন পেছন থেকে ঠেলবে। রাজ্যকে টেনে নিয়ে যাবার ইঞ্জিন রাজ্যের মানুষ তৈরি করে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করেছে। এইবার ঠেলে দেওয়ার ইঞ্জিনটা নিয়ে রাজ্যে হাজির হন নরেন্দ্র মোদী। শুধু বিনিয়োগে হবে না,
অন্য সরকারি বিনিয়োগ আসছে, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিনিয়োগ, এটা হবে, কারখানা হবে, হবে এগুলো। কিন্তু আসলে এগুলো হতে গেলে যে পরিকাঠামোর উন্নয়ন দরকার সেটাই তো নেই আমাদের। সেই টাকা তো পচে গেছে। এই পচে যাওয়া টাকা ফিরিয়ে দিক। মানুষকেই অনুন্নয়নের বিষচক্রে আবদ্ধ করে রাখার অন্যায়ের শাস্তি তৃণমূল পেয়ে গেছে। 2020 সাল, সেবার ঘূর্ণিঝড় আম্পান, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বিশেষ করে আমাদের রাজ্যের উপকূলবর্তী এবং উপকূল সংলগ্ন যেসব এলাকা আছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা এসেছিল রাজ্যে। নরেন্দ্র মোদী এই রাজ্যে এসে বৈঠক করেছিলেন। আমপানের সময় 2 দফায় 3,750 কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু সেই টাকারও খরচ হয়নি। সেই টাকায় গাছ পোতার নামে ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক। ত্রাণ সামগ্রী সাধারণ দুর্যোগ কবলিত এলাকায় না গিয়ে তৃণমূল অধ্যুষিত এলাকায় গেছে। বাংলাদেশিদের ত্রাণ দেওয়া হয়েছে, এর জন্য মামলা হয়েছিল এবং তার প্রেক্ষিতে বিশেষ তদন্ত করেছিল সিএজি। সেই রিপোর্ট কোথায়? ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে সততার প্রতীক সেই রিপোর্টটা প্রকাশ করে যাননি। ভাইবাবু, আপনি তো বলেছিলেন 4 তারিখ বেলা 12টার পর দেখে নেবেন। তার আগে যদি আপনি রিপোর্টটা দেখে নিতেন না, তাহলে আপনি সত্যি 4 তারিখ 12টার পর আমাকে মারতে পারতেন। আপনাদের বিরোধিতা করি বলে আপনারা আমাকে মারার হুমকি দিয়েছেন। আপনারা মারতে পারতেন যদি এই রিপোর্টটা আপনারা প্রকাশ করতেন আগে। রাজ্যের মানুষের তবে এত ঘৃণা আপনাদের হতো না। বাংলার বিরোধী দলের কর্মী, সমর্থক, নেতা এবং সাংবাদিকদের উপরে আপনারা আরো অত্যাচার করার সুযোগ পেতেন যদি এতটা চুরি না করতেন, আর কমসে কম চুরির রিপোর্টটা প্রকাশ করে দোষীদের শাস্তি দিতেন। ক্যাগ যে রিপোর্টটা দিয়েছিল আমপান দুর্নীতির, মূলত সেই দুর্নীতিটা হয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলায়। সেখানে কারা কারা দোষী সেটাও সেই রিপোর্টে চিহ্নিত করা আছে। তাদেরকে শাস্তি দিলেন না কেন? কেন দিলেন না? সততার প্রতীক পিসি এবং তার ভাইপো। এই পিসি ভাইপো কোম্পানি, আপনাদেরকে বলি, এখন আদালতের রক্ষা কবচ ছাড়া এই রাজ্যের কোথাও আপনাদের কোনো সুরক্ষা কবচ নেই। কোথাও যাবেন না প্লিজ। যেখানে যাবেন মানুষ বলবে ওই দেখ চোর এসেছে। কিন্তু আমি এগুলো আর বলতে চাই না, কারণ যে যায় সে চলে যাক, সব তার নিয়ে যাক, নাম তার যাক মুছে দিয়ে। আয় রে নতুন আয়, সঙ্গে করে নিয়ে আয় তোর সুখ তোর হাসি গান, রবীন্দ্রনাথ লিখেছেন। সেই গানের সুর ধরেই আমি বলবো নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের দিকে আরো বেশি করে তাকান। শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে তার হাতকে মজবুত করুন। আমাদের রাজ্যে এখন যেভাবে আমরা পিছিয়ে পড়েছি, এখন তাই ডবল ইঞ্জিন দিয়ে ডবল গতিতে উন্নয়ন দরকার। তা না হলে বাংলা বাঁচবে না, বাঙালি বাঁচবে না। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। সেই সঙ্গে ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।